রেহনুমা অবাক হয়ে বলেন, তুমি এটাকে চিনিস স্বার্থ? সবার সাথে সাথে মাঝারও সমান বিস্মিত হলেন। পাত্র এই মেয়েকে কী করে চিনল? ইয়াসির প্রশ্নের জবাব দিল না, কটমটি শুধালো। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, অ্যান্সার মি। এখানে কি করছো তুমি? এক চিৎকারে রুহুটা উড়ে গেল তুষির। কেঁপে উঠল একটু। কোণে তুষির বাবার মুখ লোকানোর জায়গা পাচ্ছে না। পাত্রপক্ষের সামনে দাঁড়ানোর জো নেই। বিড়বিড় করে হতাশ গলায়, এটারই ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই খোঁজ পড়ল তার। ডাকছেন শওকত আলী। এহসান সাহেব, কোথায় আপনি? এদিকে আসুন। এই, কেউ মেয়ের বাবাকে ডাকুন তো। ডাকতে হলো না, লম্বা পায়ে ছোট ছোট কদম ফেলে গিয়ে দাঁড়ালেন এহসান। মাঝে ক্ষিপ্ত চোখে শ্যালককে দেখে নিলেন এক পল, এরপর ভীষণ বিনয়ী বলেন। জি বিআই সাহেব, কি হয়েছে? সাইফুল রেগে মেগে বলেন, কি হয়েছে আপনার, দেখতে পাচ্ছেন না? এই মেয়েটি কে? কোথা থেকে এলো? আপনার মেয়ের জায়গায় অন্য মেয়ে বসেছে। আপনার কোনো হুঁশজ্ঞান নাই? ভদ্রলোক এমনভাবে চাইলেন যেন আকাশ থেকে পড়ছেন এক্ষুনি। তুষির পানে চোখ বুলিয়ে বললেন, ও মাই গুডনেস, এ মেয়ে কে? আর আমার মেয়ে কোথায়? আমি তো এসবের কিছুই জানি না। সবার কপাল বেঁকে গেল। তুষি চেয়ে রইল বিরক্ত চোখে। আচ্ছা, নাটকবাজ লোক তো। ফটাক সে বলি দিল এসবে কিছুই জানে না। অথচ একটু আগে তো মেয়ে ভেগেছে শুনে বুকে হাত দিয়ে চিটপটাং হয়ে পড়েছিল। ইউষার স্বর মৃদু। আম্মু, ওনাকে জিজ্ঞাসা করো না ভাবি কোথায়। কনের কস্টিউম পরে যখন বসেছেন উনি নিশ্চয়ই জানবেন ভাবির কথা। রেহনুমাকে জিজ্ঞেস করতেই হলো না। তুষি শুনতে পেয়েছে, রাগ ঢাকহীন ফটাফট বলে দিল, আপনার ভাবি অন্য ছেলে নিয়ে ভেগে গেছে। এ কথা কোনো কথা ছিল না, ছিল পরশর বাজ আসতে পড়া শব্দ। রেহনুমা হতবাক হয়ে বললেন, মেয়ে ভেগে গেছে মানে? তুমি কি করে জানলে? তুমি মেয়ের কে হও? তুষি কাঁধ উঁচায়। আমি কি হব? আমি এদের জন্মে দেখেছি নাকি? আমি তো একটু বিনে পয়সায় খেতে এসেছিলাম, শালার কচু কাটা কেসে ফেসে গেছি এখন। তারপর কথাবার্তার ধরন শুনে মুখ কুঁচকালেন তিনি। কোনো ভালো ঘরের মেয়ে তো এভাবে কথা বলে না। এ নির্ঘাত কোনো বস্তি বাড়ির মেয়ে। অয়ন খাবারের ওখানটাই ছিল। মিন্তু আর সে খেতে বসেছে সবার আগে। হাত ধোয়ার সময় গুঞ্জন শুনল কোণে পাল্টে গেছে। তড়িঘড়ি করে স্টেজে এসেই চমকে গেল ছেলেটা। তস্ত্র পায়ে এসে দাঁড়ালো ওদের পাশে। তুষিকে ভালো করে দেখলো কিছু পল, কণ্ঠে বিভ্রম নিয়ে বলল, ইনি সেই চোর মেয়েটা না ভাইয়া? ওই যে সেদিন আমার মানিব্যাগ চুরি করলো। এই মেয়ে এখানে কি করছে? ইয়াসি চুপ থম ধরে দাঁড়িয়ে সে। সুঠাম দেহ, পোস্তর সম, নড়ল না, কথাও বলল না। কিন্তু বোম পড়ল বাকিদের মাথায়। রেহনুমা বিস্ময়াহতই ন্যায় বলেন, চোর? এ মেয়ে চোর? এ চোর এখানে ঢুকলো কি করে? তুষি কণ্ঠে বিরক্তি চকসূচক শব্দ করে বলল, দেখুন, চোর চোর করবেন না একদম, সম্মানে লাগে। পকেট মারার চোর কি এক নাকি? ইয়াসি চোখ বুজে দম চাল, খেই হারিয়ে ধমক দিল কষে, জাস্ট শাট আপ। তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দাও। তুমি এখানে এলে কি করে? কার সাহায্যে বসেছো এখানে? মাঝারের চোখ কপাল ছুল। ইয়াসিরের তীক্ষ্ণতায় আরেক দফা হতবাক তিনি। হাত দিয়ে ফের চকচকে কপাল মুছলেন। না না, তুষি কিছু বলার আগেই গুটি তাকে সাজাতে হবে। রয়ে শুয়ে মুখ খুললেন। আমি ওকে এখানে বসিয়েছিলাম। তীরের মতো সবার চাহনি এসে আছড়ে পড়ল তার উপর। শওকত আশ্চর্য হয়ে বলেন, আপনি কি আমাদের সাথে ফাজলামো করছেন? এহসান ভাই, আপনার শালক কি উল্টাপাল্টা বলছে এসব? এহসান সাহেব লজ্জায় মাথা তুলতে পারছেন না। রাগ হচ্ছে খুব। মাজারের গালে কষি একটা চর বসালে শান্তি পেতেন। কি দরকার ছিল ওর এত বেশি বোঝার? এখন কিভাবে সামাল দেবেন এসব? মাজার দু পা ফেলে শওকতের সামনে গিয়ে দাঁড়ালেন। বড় নরম গলায় বললেন, আমি যা সত্যি সেটাই বলছি বেশেফ। আচ্ছা, লেট মি এক্সপ্লেন। আসলে তখন হুট করে খবর পেলাম তুষি পালার থেকে পালিয়ে গেছে। ওই বিয়ে করবে না। এদিকে আপনারাও চলে এলেন। দুলাভাই প্রায় অসুস্থ হয়ে পড়ছিল। সব মিলিয়ে আমার কথা কাজ রিপিট সব মিলিয়ে আমার মাথায় কাজ করছিল না। সেই সময় এই মেয়েটার সাথে দেখা হয় কাকতালীয়ভাবে। ওর নামও তুষি। তো আমি ভাবলাম কিছুক্ষণের জন্য মেয়েটাকে বউ সাজিয়ে স্টেজে বসিয়ে পরিস্থিতিটা সামলাবো। এরই মধ্যে আমাদের মেয়েকে খুঁজে পেলেই। রেহনুমা কথা কেড়ে নিলেন। খুঁজে পেলে মানে? আপনি কি ভেবেছিলেন আপনাদের পালিয়ে যাওয়া মেয়েকে খুঁজে এনে আবার আমাদের ছেলের ঘাড়ে গোছাবেন? খুব চালাকি, তাই না? মাজারের কাছে যতশয় জবাব নেই। মাথাটা নুইয়ে নিলেন দোষী মতো। শওকত খেপে বললেন,
সব বুঝলাম, আপনার সব কথা মেনে নিলাম আমি, কিন্তু তাই বলে নিজেদের পরিস্থিতি সামলাতে আপনারা একটা অন্য মেয়েকে বউ সাজিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে পড়িয়ে দিলেন। এটা তো রীতিমতো জোচ্চুরি মাজহার সাহেব। আপনি জানেন আমি চাইলে এখনো এই ঠকবাজির জন্য আপনাদের নামে মামলা করতে পারি। সাইফুল বললেন, চাইলেই কি ভাইজান, আপনি থানায় ফোন করুন, আমিও দেখি ওরা কোথায় যায়। এহসান সাহেব এলাকার সম্মানীয় লোক, লোকজন তাকে সালাম দিয়ে চলে। সেখানে আজ এই কাণ্ডে সব ধুলোই মিশে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে পরিস্থিতি। কিছু একটা করা জরুরি। মাঝারকে দিয়ে তো কাজের কাজ হয় না। ভদ্রলোক গলার শ্লেষা কাটালেন, হাত জোর করে বললেন, বিআই সাহেব, দয়া করে মাথা ঠান্ডা করুন। দেখুন, সত্যি এসবের কিছুই জানতাম না। আমার শ্যালক বুঝতে পারেনি ব্যাপারটা এমন হয়ে যাবে। সাইফুল দুই ভুরু উচালেন। বুঝতে পারিনি কেন? আপনার শ্যালক কি কচি খোকা? সে জেনে শুনে কনের জায়গায় কাকে না কাকে বসিয়ে দিয়েছে, আর আপনি বলছেন সে বুঝতে পারেনি? বাহ বাহ, কি হাস্যকর ব্যাপার। এটা তো বড় জঘন্য অপরাধ, আপনি জানেন? টিনটিন বাবলু চেয়ারের পেছনে লুকিয়েছে। তুষিকে দেখেই ওদের চোখ সিংকে ছাপিয়ে গেল। ওস্তাদ বউ সাজে, তাও জামের পাশে। এর মানে কি ওস্তাদের বিয়ে হয়ে গেল? দুজন উৎসুক চোখে ঘটনা দেখল কিছুক্ষণ। টিনটিন বলল, ওস্তাদ বিয়া হইয়া গেছে, বাবুল দাদির খবর দিল না। হায় হায়। দুটোতে চোরের মতো ছুটে গেল ফের। ওস্তাদের বিয়ে খেতে এসে বিয়ে করে নিল, এ তো ভারী সর্বনাশী কথা। তুষির ঘোমটার পাড় থেকে সুতো বেরিয়ে এসেছে, সেটা নিয়ে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে সবাইকে দেখছে ও। এই ঝগড়ার ব্যস্ত এরা ঝগড়ায় ব্যস্ত, ওর তো আর কোনো কাজ নেই এখানে, সব জানাজানি হয়ে গেছে। এখন ওকে টাকাটা দিয়ে বিদায় করলে হতো না? ওদিকে টিনটিন বাবলুর তো ওর অপেক্ষায় বসে আছে রাস্তায়। তুষি গাল চুলকে ইয়াসিরকে দেখলো আরেকবার। এত বাঘ বিন্দুটার মাঝেও চুপচাপ দাঁড়িয়ে সে। মাঝে ওকে দুটো ধমক দিল, আর বিশেষ কথা নেই। চোখজোড়া ফুলোরে, চিপকের ধার মটমট করলো, নড়ছে চড়ছে না। তুষি দ্বিধায় পড়ল ওর ভাবমূর্তি নিয়ে। বদ পুলিশটার মনে কি যে চলছে, কি করে বুঝবে ও? সবে যেখানে তর্কে লিপ্ত সেখানে এনার হু হ্যাও নেই। একে বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বউ ভেগে গেল সে তো চুপ করে আছে, বাকিদের এত মাথা ব্যথা কিসের? তোরাও চুপ থাক না। তুষির টাকাটাও যে কি হবে এত কাহিনীর মধ্যে চাইবি কি করে? ওদিক এদিক যে মুক্তাকে খুঁজল, কোথাও নেই মেয়েটা। সুযোগ বুঝে পালিয়েছে মনে হয়। তার টনক নড়ল মাঝারি কথায়। উনি বলছে, দেখুন, আপনারা কিন্তু আমার পুরো কথা না শুনেই সিনগ্রেট করছেন। আমি শুধুমাত্র পরিস্থিতিটা সামলাতে মেয়েটাকে এখানে বসিয়েছিলাম, ঠিক, কিন্তু আমি চাইনি বিয়ে হয়ে যাক। তখন এইখানে কাজে আসে। আমি কিন্তু স্টেজে বসেছিলাম বিয়ে আটকানোর জন্য। সবার আড়ালে বারবার এই মেয়েকে ইশারা করেছি নেমে আসতে, কিন্তু মেয়েটা ইচ্ছে করে নামেনি। আমি কি করতাম বলুন? তুষি নিস্পন্দন হয়ে পড়ল, ঠোঁট ফাঁকা করে আওড়ালো। কি? তার ওই স্বল্প আর্তনাদ মাঝার কানে নিলেন না, একটু ফিরলেনও না তার দিকে। নিজের মতো বললেন, আমার সাথে ওর কথা হয়েছিল শুধু বউ সেজে বসে থাকবে এখানে, সেজন্য আমি ওকে 10,000 টাকা দিব, আর ওই সময়টা আমাকে তুষিকে খুঁজে আনবো আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে পাওয়া যায়নি। তবে এই মেয়েকে প্রচণ্ড দ্রুত আর লোভী। ও যখন বুঝেছে আপনার সাম্রাজ্য বড় পরিবার থেকে এসেছেন, হয়তো লোভে পড়ে আর উঠে আসেনি। আমি দোলা ভাইয়ের সম্মানের কথা ভেবে সবার সামনে টাটু শব্দ করতে পারিনি। এখন আপনারা যদি মনে করেন এটা আমার অন্যায়, তাহলে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। তার কথা শেষ হলো, সহসা গর্জে উঠল তুষি। এই এত বড় মিথ্যে কথা! বেটা এক ঘুষি মারবো, সোজা ডাই হয়ে যাবে। আমি বিয়ে করতে চেয়ে এহসান চেঁচিয়ে উঠলেন। অস্বীকার করতে পারবে তুমি এখানে টাকার লোভে বউ সেজে বসনি? তুষির স্পষ্ট জবাব। হ্যাঁ বসেছি, কিন্তু আপনার শালা। এবারের কথা টেনে নিলেন তিনি। ব্যাস, আর কোনো কথা নেই। যার যা জানার ছিল জেনে গেছে। কথা নেই মানে? আপনি বললেই হলো কথা নেই? আমাকে বলা হয়েছিল এখানে বসে 10,000 টাকা দেবে। তারপর তো কাজে আসা মাত্র আমি চলে গেলাম বিয়ে করব না বলে। উনিই তো বললেন বিয়ে করে নিতে, তাহলে আরো টাকা দেবে। পরে বিয়ে শেষ হলে আমি আমার মতো বাড়ি চলে যাব। কি এমন কথা হয়নি? হ্যাঁ। বিমুর কতগুলো চোখ আটকে রইল তুষিতে। ইয়াসের মুখ না তুলল, হাত মুঠো হলো তার। রেনুমা স্তম্ভিতের ন্যায় হাত দিয়ে ঠোঁট চেপে ধরলেন। গোল চোখে আপদমস্তক দেখলেন তুষির। এ কেমন মেয়ে? টাকা বাড়িয়ে দেবে বলে অচেনা একজনকে বিয়ে করে ফেল।
মাজার বিরোধা আভাস করলেন চড়া গলায়। না, মিথ্যা বলেছ এই মেয়ে, গা বসাতে নিজের। আমি কেন এসব বলবো? ওর সাথে ইয়াসিরের বিয়ে হলে আমার কি লাভ? শওকত সাহেব, দুলাভাই, আপনার কেউ ওকে বিশ্বাস করবেন না। লোভের বসে বিয়ে করে নিয়েছে আর দোষ দিচ্ছে আমাকে। এইসব বস্তির মেয়েরা কেমন হয় তা জানেনি। থার্ড ক্লাস, এরা পিঠ বাঁচাতে যা খুশি করতে পারে। তুষি দাঁত পিষে ধরল, হাতখানা নিষ্পিস করছে খুব। মাজারকে মেরে মাটিতে গেড়ে দিতে পারলে ভিজত কলিজাটা। কত বড় ধরিবাজ, মুখের ওপর সব অস্বীকার করে ফেল। রেহনুমা নাক সিটকে বলেন, এই মেয়ে বস্তিতে থাকে? শেষে কিনা একটা বস্তির মেয়ের সাথে আমাদের স্বার্থের বিয়ে হলো। শওকত বলেন, কিসের বিয়ে? এটা কোনো বিয়ে হলো? এই বিয়েটি বাদ, চলো সবাই। আর এহসান সাহেব, এর ফল আপনি ভুগবেন। আপনার শ্যালক যেটা করেছে, আমি কিন্তু ব্যাপারটা এমনি এমনি ছেড়ে দেব না। এর শেষ দেখে তবে ছাড়বো। সবাই চলো। ক্ষুব্ধ মেজাজে তুষি হাঁপ চালো এবার। ভদ্রলোককে চলো সবাই কথাটা ওর পছন্দ হয়েছে। যাক, সবাই গেলেই ভালো, সেন্টার খালি হবে, সেও টাকা নিয়ে বাড়ি চলে যাবে। সাথে মনে মনে পণ করলো আর কোনো দিন ফ্রিতে খাওয়ার আশায় এসব সেন্টার টেন্টারে ঢুকবে না। ঢুকবে কি, পাশি মারাবে না ও কখনো। সৈয়দ বাড়ির লোকজন যাওয়ার প্রস্তুতি নিলেন। এহসান সাহেব তখনও সাফাই গাড়িতে মরিয়া। আমার কথাটা শুনুন শওকত ভাই, একবার শুনুন প্লিজ। এমন হাজারখানেক অনুরোধ তার। ভদ্রলোকের স্ত্রীও অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করছেন খুব। পুরো সেন্টারের সবাই তামাশা দেখতে ব্যস্ত। শওকত সাহেবের চলন বলনে প্রতাপ কানে নিলেন না কথা। সবাইকে নিয়ে রওনা হবেন, তখনই আচমকা মুখ খুলো ইয়াসির। এক সেকেন্ড। থামলো সবাই। তুষির কপাল বেঁকে গেল। এর আবার কি হয়েছে? শুভ কাজে আটকাচ্ছে কেন? তুরন্ত ঝট করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে চাইল ইয়াসির। বাজপাই পাখির মতো একজোড়া তীক্ষ্ণ চোখে নিশানা, বুকটা ছলকে উঠল মেয়ের। এমন করে তাকাচ্ছে কেন? কি করবে? ইয়াসির ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। ছুরির মতো চোখে চোখ রাখতে পারল না তুষি। অগোছালো পাতা ফেলে মাথা নামিয়ে নিল নিচে। সহসা তপ্ত কণ্ঠে নিরেট প্রশ্ন ছুড়ে এলো কানে। তাহলে তুমি টাকার লোভে বিয়ে করেছো, তাই তো? তুষি বিভ্রান্তিতে লুটুপুটি খাই। এতক্ষণ তো বলল যা বলার, আবার এসব কথা কেন? ও উত্তর দিল না। আঙুলের ডগায় অস্থিরতা আর বক্ষভাগে ঢিপ ঢিপ শব্দের মাঝে হাতটা খপ করে চেপে ধরল ইয়াসির। মেয়েটা চমকে গেল, ভয় পেল, হক চকিয়ে তাকালো এবার। রুক্ষ শক্ত আঙ্গুল দেবে বসলো ওর ফর্সা পেলব ত্বকে। দাঁত চিপিয়ে চিপিয়ে বলল ইয়াসির, বিয়ে যখন করলে এবার যে সংসারও করতে হবে, চলো। চারপাশে শোরগোলের কমতি নেই। হিজিবিজি মানুষের কণ্ঠগুলো এক এক রকম উৎকট, কানাঘুষা ফিসফিসের শব্দে সেন্টার ভর্তি। অথচ তুষি কিচ্ছু শুনতে পারছে না। দুটো কান, একটা মাথা ঝিমঝিম করে সমান তালে তুলছে। ও ফ্যাল করে ইয়াসিরের দিকে চেয়ে রইল, নিশ্চিত হতে শুধালো, হ্যাঁ? ইয়াসির এত শক্ত করে ধরেছে যেন খুনের মামলায় পালিয়ে যাওয়া আসামি। তার কথাই সাথে মুখের মিল নেই, কঠিন কণ্ঠের গতি। জ্বলন্ত চোখ দুটো একভাবে তুষির মুখে ফেলে রাখলো। সৈয়দ পরিবার চমকে গেছে। আশ্চর্য বিহ্বলিত তারা। রেহনুমা বলেন, স্বার্থ, কি বলছিস তুই? এই চোর মেয়ের সাথে তুই সংসার করবি? শওকত নিজে কিছু বললেন না, মুখে চুপ রইল। ভাইকে ইশারা দিলেন। সাইফুল সাথে সাথে বলেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বাপ? চেনা নেই জানা নেই, একে আমাদের বাড়িতে নিয়ে তুলবো? ইয়াসিরের চাহনি সরল না। পাথরে দুটো দৃষ্টি তুষির চেহারে কেড়ে রইল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে যখন হয়েছে তখন নিতে তো হবেই। আমিও দেখি টাকার জন্য বিয়ে করা মেয়েরা সংসার কেমন করে। তুষি ঢকিল। এই বদ পুলিশের মাথায় তার ছিঁড়ে গেছে নাকি? কী সব উল্টাপাল্টা বলছে। রেহনুমা বলেন, কিসের সংসার, কিসের বিয়ে? এই বিয়ে কি সহি নাকি? মেয়ের পরিচয় তো নয়, মেয়ের পরিচয় তো ভুল। কাবির নামায় বাপ মায়ের নাম যা লিখেছে তা তো আর ঠিক নয়। সবাই সহমত কথার সাথে। অতিথিদের কয়েকজন টিকটিক রোল তুললেন। তুষি মাথা নাড়ল সজোরে। এটাই তো আসল কথা, বিয়ে হয়নি ওদের। একজনের পরিচয়ে বিয়ে করলে সেটার কোনো ভিত্তি থাকে নাকি? সাইফুল সুর মেলালেন স্ত্রীর সাথে। ঠিক তাই, এই মেয়ের বাপের নামও তো জানি না আমরা। এহসান সাহেব তো আর ওর আসল বাবা নয়, তাহলে ওর নাম ভাঙিয়ে বিয়ে কি করে হয়? এই মেয়ে, এই কী নাম তোমার? বাবা কি করে? শেষটুকু ধমকে জিজ্ঞেস করলেন। তুষি ভয় না পেল, মুখ ছোট করলো। ভেতরে ভেতরে মেজাজটাও তেতে এলো ভারী। কিন্তু না, তেরামো করা যাবে না। এই মুহূর্তে ও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সামনে আবার ইয়াসিরের মতো পুলিশ। ছুঁড়ে ছুঁড়ে বলল,
বেঁচে নেই, মরে গেছে। রেনুমার গলায় বিরক্তি। বেঁচে না থাকলেও একটা নাম তো আছে, কি নাম সেটা বলো? লোকমান হোসেন। কাজী সাহেব চুপ করে দাঁড়িয়েছিলেন। বিয়েতে কোণে পাল্টে যাওয়ার ঘটনা তার কাছে নতুন নয়। তুষির কথাই কপালে ভাঁজ পড়ল হঠাৎ। কেমন একটা খটকা জাগলো মনে। সতর্ক চিত্রে বিয়ের পাতা উল্টালেন। পুরো কাগজে চোখ বুলিয়ে বলেন, এখানে তো লোকমান হোসেন লেখা। তুষির মাথায় বাজ পড়ল। চমকে উঠল নিস্পন্দন চোখ। শ্যানবরা দৃষ্টিতে হাঁ করে রইল। প্রত্যেকে বিমর বিস্মিত। শওকত আশ্চর্য হয়ে বলেন, কি কি বলছেন? কাজী সাহেব সৈয়দ পরিবারের চেনা। শওকত সাহেবই নিয়ে এসেছিলেন। খাতাটা বাড়িয়ে দিয়ে বলেন, জি, এই দেখুন, আমার মায়ের নাম আফসানা, তাই না? দ্বিতীয় দফায় বোমাটা ঠিক তুষির তালুতে এসে পড়ল। চেয়ে রইল হতবাক হয়ে। উত্তর দেবে কি করে? সে তো নিজেই ধাঁধায় ডুবে গেছে। প্রশ্ন করল ধরফড়িয়ে, কিন্তু এসব কে বলল আপনাকে? কাজী সাহেব সাথে সাথে জানালেন। কেন মাজার সাহেব? সবার মাঝে তর্জনীটা তাক করতে মাজারের চোয়াল ঝুলে যায়। এতক্ষণ গা বাঁচাতে চাওয়া তিনি জিভ কেটে চোখ বুজে নিলেন। এই রে, আর শেষ রক্ষে হলো না। সবার বিস্ময়কর চাহনি নিজের দিকে ঘুরতে মাজার থতমত খেলেন। এহসান অবাক হয়ে বলেন, মাঝার এসব কি? ভদ্রলোক সাফাই দিতেই যাচ্ছিলেন। পাশ থেকে ফুঁসে উঠলেন শওকত। তার মানে আপনি এতক্ষণ নাটক করছিলেন? এসব ইচ্ছে করে করেছেন, তাই তো? মাজার দিশাহারা চিত্রে মেঝেতে এলোমেলো পাতা ফেললেন চোখে। জিভে ঠোঁট ভেজালেন ঘন ঘন। তুষি স্তব্ধ তখনও। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে তাকে লটকে রেখেছে কেউ। কাজী সাহেব বলেন, আসলে তখন বিয়ের জন্য আপনারা তাড়াহুড়া দিচ্ছিলেন। আমি তো আগেভাগেই নাম ধারণ লিখে রাখি, তাই সেভাবে উচ্চারণ করে বিয়ে পড়ানো হয়নি। ভুলটা এদিকে একটু বেশি হয়ে গেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা মাঝহার সাহেব, আপনি যে আমাকে তখন কিছু টাকা দিয়েছেন চা খেতে, কোনোভাবে কি সেটা ঘুষ ছিল? আসলে বাস্তবতা তখন ঠিক করে বলতে পারিনি। এখন সকলে সামনে একটু খোলাসা করে বলুন তো। মাজার কটমুটিয়ে চাইলেন, আচ্ছা ধুরন্ধর লোক তো। তখন টাকা নিল হেসে হেসে। এখন শ্বশুরে পোলট্রি খেয়ে ফেলল। আচমকা ক্ষিপ্ত হাতে তার কলার খামছে ধরলেন এহসান। সকলেই ভরকে গেল। হকচকালো মাজাহার। এহসান চেঁচিয়ে উঠলেন আক্রোশে, আমার ভালো মানুষের এই প্রতিদান দিলে মাঝার? এত নীচ তুমি? তোমাকে আমি ভালো ভেবেছিলাম পারিবারিক সব রেষারেষি ভুলে গিয়েছো তুমি। আত্মীয়তার সম্পর্ক এসব সামান্য জমি জমার জন্য নষ্ট করতে চাইনি। আর তুমি কি না একটা বস্তির মেয়ের সাথে হাত মিলিয়ে আমার সম্মান ডোবালে? এহসানের স্ত্রী রনিতা বেগম এতক্ষণ দাঁড়িয়েছিলেন এক কোণে। বিগড়ে যাওয়া পরিবেশ সামলাতে তস্ত্র ছুটে এলেন তিনি। কলা চানোর চেষ্টা করে বললেন, ছাড়ো, ওকে, কি করছো? শান্ত হও, শরীর খারাপ করবে। একমাত্র এসবের মাঝে ইউষা অয়ন চুপ করে দাঁড়িয়ে। বড়দের এই পিস্তল লড়াইয়ের তাদের বলার কিছু নেই। তবে ইউষার চোখ জোড়া বারবার তুষিকে দেখছে। এত কাণ্ড, এত অপমানের পরও এ মেয়ে কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখো। ইউষা একটা ধমক খেলেও তো ভ্যা করে কেঁদে দেয়। মাঝার মাথা নত। এহসান ঝাড়া মেরে কলার ছেড়ে দিলেন। হাই প্রেশারের রোগী তিনি। শ্বাস তুললেন ঘন ঘন। শওকত অবাক হয়ে বলেন, আপনাদের দুজনের মধ্যে পারিবারিক শত্রুতা আছে? এহসান সাহেবের কণ্ঠ ভেঙে এলো। একটা জমির দখল নিয়ে থানা পুলিশ হয়, কিন্তু সেসব বহু পুরনো কথা। আমি তো ওসব ভুলে গিয়ে মেয়ের বিয়েতে ডেকে এনেছিলাম ওদের। কে জানতো ও এখনও এসব মনের ভিতর পুষে রেখেছে। মাজার বলতে চাইলেন, দুলাভাই আপনি ভুল। তেতে উঠলেন ভদ্রলোক। চুপ করো তুমি। তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আচ্ছা, কোনোভাবে কি আমার তুষিকে তুমি আর এই মেয়েটা মিলে লুকিয়ে রেখেছো মাঝার? সত্যি করে বলো। তুষির নাক চোখ কুচকে গেল। এই ফালতু লোকটাকে যা বলার বলুক না, ওকে টানছি কেন? কিছু বলারকে মাঝার উত্তর দিলেন হড়পড়িয়ে, না না দুলাভাই, আমি আসলেই জানি না তুষি কোথায়। এখন বললেও তো আপনি বিশ্বাস করবেন না। রনিতা বেগম রেগে মেগে বলেন, বিশ্বাস করার জায়গা রেখেছিস তুই? নিজের বোনের সাথে এমন কাজ করতে তোর লজ্জা লাগলো না? এতগুলো মানুষের সামনে আমাদের সম্মানটা এভাবে কেন নষ্ট করলি তুই? কি মজা পেলি এতে? মাঝার চুপ।
সব দিক থেকে দারুণভাবে ফেঁসে গেছেন তিনি। এহসানের উপর একটা দারুণ প্রতিশোধের সুযোগ পেয়ে করতে গেছিলেন এসব। একটা চরম সত্যি হলো, তুষিকে তিনি খুঁজতে চাননি, লোক পাঠানোর গল্পগুলোই বানানো। শুধু চাচ্ছিলেন কোনোভাবে এহসান একটু হেনস্থার শিকার হোক, ঠিক যেমন হেনস্থা হয়েছেন তিনি ওই মামলা টানতে গিয়ে। তাই দাবার একটা সৈন্য হিসেবে তুষিকে ব্যবহার করে শুধু। কিন্তু অসভ্য কাজেটাই সব বিগড়ে দিল। তার রাগের একাংশ বলল রেহনুমার ওপর। মহিলা মানুষ সবেতে বেশি বোঝে। ইয়াসি তুষিকে নিয়ে যাচ্ছিল যেত, বিয়ে সহিও কিনা এই আলাপ তোলার দরকার ছিল আদৌ? সিটকেটে ঠিক বেরিয়ে যেতেন তিনি। এখন কি হবে যদি এসবের জন্য এহসান আবার পুলিশে খবর দেয় বা ইয়াসির কিছু করে? সেন্টারের বুকে একটা লম্বা নীরবতা নেমেছে। কারোর বলার কিচ্ছুটি নেই। ঘটনার মোড় এইভাবে ঘুরে যাবে কে জানতো? ইয়াসি তুষি ধরে রাখা হাতটা ছেড়ে দিল হঠাৎ। তার শক্তপোক্ত মুখশ্রী অস্থির, মাথার পাগড়ি খুলে ঘাড় ডলল অশান্ত হাতে। ফর্সা হলদে চেহারা ঘামে এক শেষ। তুষি হাতটা বুকের কাছে নিয়ে আসে, কবজি এখনো পুরো লাল দাগ বসে গেছে। কিভাবে ধরেছে, উফ, গন্ডারের মতো শক্তি। এহসান শেপ ধপ করে সোফায় বসে পড়ছেন। বুকের বাঁদিকে সূক্ষ্ম ব্যথার চিনচিনে ভাব। রনিতা বেগম পানি আনতে ছুটলেন। এসিটা বাড়ানো হলো। ভদ্রলোকের মুখ চোখ দেখে শওকতের মায়া হলো ভীষণ। লোকটা তো এখানে কোনো দোষ নেই। সবার মাঝে ইউসা মিনমিন করে বলে উঠল, এখন তো বাবা মায়ের নাম ঠিক আছে আম্মু, তাহলে তো ভাইয়ার সাথে ওনার বিয়ে হয়ে গেছে, তাই না? তুষির বুক ছ্যাদ করে উঠল, চেঁচিয়ে বলল সবার মাঝে, না না, কিসের বিয়ে? কোনো বিয়ে ফিয়ে হয়নি। ইয়াসিরের ভুরতে ভাঁজ বলল। ক্লান্ত চোখে লেজ গুটিয়ে ফের বসল এসে তীক্ষ্ণতা। তুষির চেহারায় উদ্বেগী, দুশ্চিন্তায় ফ্যাস ফ্যাস করে শ্বাস নিচ্ছে। বিয়েটা যে বিয়ে নয়, সবেকে সেটাও বোঝানোর প্রয়াস। নজর অমনি শুরু হলো তার। নিম্নষ্ট দাঁতে পিষে ভাবল কিছু একটা। একটু আগেই ভেবেছিল তুষিকে ছেড়ে দেবে, কিন্তু সিদ্ধান্ত পাল্টে নিল মুহূর্তে। রেনুমা ধমকে উঠলেন মেয়েকে, চুপ কর, সব ওই মেয়ের কারসাজি। এও নিশ্চয়ই মাঝহার লোকটার সাথে জড়িত। তুষি চোখ শব্দ করে বলল, আরে না খালাম্মা, আমি কি করলাম? আমি ওনার সাথে নেই। রেহনুমা রুক্ষ চোখে চাইলেন খালাম্মা কিছু বলবেন, রেগে কথা টেনে নিলেন সাইফুল। কড়া কণ্ঠে বলেন, একদম মিথ্যে কথা বলবে না। তুমি ওনার সাথে না থাকলে উনি তোমার বাবা মায়ের নাম জানলো কি করে? হ্যাঁ, বোকা পেয়েছো আমাদের। তুষি বোকা পাবে কি করে? ও নিজে তো বোকা হয়ে গেছে। তখন ভেবেছিল ভুয়া নামে কবুল বলে বিয়ে হবে না। এখন তো ম্যাজিক করে বাবা মায়ের নাম সত্যি হয়ে গেল। বিয়েটা ভাবতে বসলো। ভীষণ গভীর ভাবনা। রেহনুমা খোঁচা মারলেন, এই যে দেখলে, আসল জায়গায় হাত পড়েছে। এখন উত্তর নেই, কেমন চুপ করে আছে দেখো। তুষি এসবে কান দিল না। চট করে মাথায় এলো তখনকার কথা। মাঝে যখন কাজের কথা বলেন, ও প্রথম দিকে মানা করে দিল, পরে রাজি হলো অতগুলো টাকার কথা শুনে। কিন্তু মাঝার বিশ্বাস করতে পারেনি। তাই ভদ্রলোক অগ্রিম 2000 টাকা দিয়েছিল, বলেছেন বাকিটা কাজ শেষে পাবে। তারপর বুঝিয়ে দিলেন কি করতে হবে। বেরিয়ে আসার সময় হঠাৎ বলেন, তোর বাপ মায়ের নাম বল। তুষি পাল্টা প্রশ্ন করলো, ওসব দিয়ে কি হবে? এত কথা কিসের? বলতে বলতেছি বল। তুষি গোদ হলো, কিসে লাগবে? আগে লিসেন করে নিই, দেন ডিসিশন টেকিং। মাঝার মুখের উপর বলেন, বস্তির ছোট লোকদের আমি বিশ্বাস করি না। টাকা নিয়ে যদি পালাস, ঠিকানা সহ বাবা মায়ের নাম বল। একটু তেরামি করলে সোজাই গিয়ে ধরে আনবো। তুষির ভারী মেজাজ খারাপ হলো। চেয়ে রইলেন কটমটিয়ে, কিছু বলল না। তাও দাদির কথায় কথায় সেজে গরু দুধ দেয়, তার লাতি খাও উপকার। 20,000 টাকা মানে তুষির কাছে লটারি। বললাম তো, কারওয়ানের ওভার ব্রিজের পাশের গলি দিয়ে যে বস্তি গেছে, ওখানে থাকি। 27 নম্বর ঘরটা। বাবা মা নেই, নাম লোকমান হোসেন, মা আফসানা। আগে পরে কিছু আছে কিনা মনে নেই। আর হ্যাঁ, তুষি কাজের বেলায় লয়াল, ওকে? বলেছে যখন করবে তখন স্মুথ হবে সব। সেই সব কাজের সময় দেখব। এখন এই কাপড়গুলো পরে তৈরি হ। আমি মুক্তাকে পাঠাচ্ছি। আমরা দুজন ছাড়া কেউ এলে দরজা খুলবি না, মনে থাকবে? তুষি ঘাড়টার নাড়ল না। কপাল কুচকে গেল অত ভারী লেহেঙ্গা দেখে। ওই বস্তাটা পড়তে হবে এখন। মাঝার পেরিয়ে গেলেন। সাথে অতীত থেকে বর্তমানে মুখ থুবড়ে পড়ল তুষি। সব মনে পড়তে ভুরুজোড়া তার শৃঙ্গে উঠে গেল। বক্ষতালু অবধি জ্বলে উঠল রাগে। এর মানে এই লোক ওকে ব্যবহার করেছে। সব ছক আগেই কষে রাখা ছিল। সঙ্গে সঙ্গেই ফুঁসে উঠল তুষি। মাঝার চুপ করে দাঁড়িয়েছিল। অত মানুষের মাঝে বয়স্ক লোকটার দিকে আচমকা তেড়ে গেল সে। শালা মাঝারের বাচ্চা,
এক ঘুষিতে তো তোকে চ্যাপ্টা বানিয়ে ফেলবো আমি। আমার টাকা তো দিলিই না, উল্টে। তুষিকে ধেয়ে আসতে দেখেই ভদ্রলোক ঘাবড়ে গেলেন, বাকিদের দশাও তাই। তুষি হাত দুটো বক্সাদের মতো মুঠো করে আসছিল একটা প্রকাণ্ড ঘুষি মারবে বলে। মাঝখানে পথরোধ করে দাঁড়ালো ইয়াসির। এহসান হতবিহ্বলতায় বুকের ব্যথা ভুলে গেছেন রেহনুমা সহ। বাকিদের ভুরু কপালে। একটা মেয়ে মানুষের এত রূপ তারা দেখছেন আগে? অত বয়স্ক লোকটাকে মারতে যাচ্ছিল। রেহনুমা নাক ফুলে বিড়বিড় করলেন, কত বড় বেয়াদব! ইয়াসির দাঁড়ালেও তুষিকে থামানো গেল না। পেছনে লুকাতে চাওয়া মাজারের উপর ফোঁস করছে সে। হাত বাড়িয়ে বাড়িয়ে ধরতে চাইছে তাকে। ইয়াসির চিবুক শক্ত করে দুটো হাতই খপ করে ধরে রাখলো। থামলো তুষি, দমলো একটু। সাপের মতো ফুঁসতে থাকা ফনা নামিয়ে নিল মুহূর্তে। মিনমিন করে বলল, সব এই লোক করেছে, আমি কিছু করিনি স্যার। আমি তো শুধু টাকার লোভে একটু বউ সেজে বসেছিলাম। ইয়াসির চুপ। তার পোক্ত গরমটা এখন নেই, বড্ড স্থির দৃষ্টি যুগল। পাশ থেকে এহসান সাহেব বললেন, শওকত ভাই, ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তবুও চাইছি। আপনি চাইলে পুলিশও ডাকতে পারেন। বাবা ইয়াসির, তুমি চাইলে মামলা করতে পারো। আমি আমার শ্যালকের পক্ষে একটা কথাও বলতে চাই না। মাঝার ঢোক গিললেন। তার স্ত্রী সন্তান কেউ বিয়েতে আসেননি। নিজের পক্ষে কথা বলার লোক কেউ নেই। হন্তদন্ত বেগে এহসানের পায়ের কাছে বসলেন। কিছু বলতে চাইলেও সুযোগ দেওয়া হলো না। মুখ ফিরিয়ে নিলেন তিনি। স্ত্রীকে বললেন, ওকে আমার সামন থেকে সরতে বলো, না হলে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। রেহনুমা বললেন, ইয়াসির, তুই লেডি পুলিশ ডাক। এই মাঝার লোকটার সাথে ঠকবাজ মেয়েটাকেও জেলে ঢোকানো উচিত। টাকার লোভে বিয়ে করেছে, আবার বড় মুখ করে বলছেও সেটা। তুষির বুক ধক করে উঠল, হড়বড়িয়ে পড়ল। না না, জেলে দেবেন না। এর থেকে 100 বার কান ধরবো। এক পায়ে দাঁড়িয়ে থাকি। আমি তো বলছি আমি এসব জানতাম না। আমায় প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাই। টাকা টোকা কিচ্ছু লাগবে না আমার। তুষির চোখে জল নেই, শুধু মুখটা কাচমাচু করছে প্রতিটি কথাই। অথচ অন্য মেয়ে হলে এতক্ষণে কেঁদে কেটে গঙ্গা বইয়ে দিত। ইউষা আরেক দফা বিস্মিত সে নিয়ে বিড়বিড় করলো একা একা, কি শক্ত মেয়ে রে বাবা। ইয়াসির তুষির দুটো হাত ক্রস করে ধরেছে। তার দুর্বোধ্য চাহনিতে ভিন্ন কিছু, বেশ শান্ত দৃঢ় স্থির ভাবে পড়ল। শুনলে না, বিয়ে হয়ে গেছে, এবার ছাড়া বাবার কথা ভুলে যাও। তুষি বিভ্রান্তিতে ডুবে গেল। ইয়াসিরের মুখ দেখেই বুক কাঁপছে তার। ঝড় আসার আগে প্রকৃতি যেমন থমথমে হয়ে থাকে, অমন লাগছে ঠিক এই লোকের মাথায় নির্ঘাত কিছু ঘুরছে। ঠোঁট দুটো বিপদের জ্বালায় চূড়ান্ত উঠে বসল। সহসা হাতে টান বসালো ইয়াসির। হাঁটা ধরল সামনে। তুষির মুখ ফ্যাকাশে হয়ে যায়, বুঝে নেই আর নিস্তার নেই। রেহনুমার মেজাজ খারাপ হলেও আর কিছু বললেন না। শওকত সাইফুলও চুপ করে গেলেন। ছেলের হটকারিতাই ফোঁস করে মাথা নাড়লেন শওকত। ছেলেটা কি করতে চাইছে কে জানি। তুষিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ইয়াসির। একে তো এত ভারী লেহেঙ্গা, দুয়ে হিল, প্রতি কদমে মেয়েটার হোঁচট খেয়ে পড়ার দশা হয়। তুষির বুক হু হু করছে দাদির জন্য। ইয়াসির ওকে কোথায় নিয়ে যাচ্ছে? কাঁদো কাঁদো মুখ করে ভাবল। আর নট সি ইউ দাদি। গুড বাই দাদি, ভালো থেকো। ইয়াসিরের চোখ সামনে। সেন্টার পেরিয়ে বাইরে এসেছে। বরের সাজানো গাড়ির ডোর খুলে ভেতরে ধাক্কা মারার মতো ঢোকালো তুষিকে। দরজাটা ধরম করে লাগাতেই ভয় পেল তুষি। ও জানালায় হাত রেখে ঝুঁকে আসে। মটমট করে চিবুক ফুটিয়ে বলে, টাকার জন্য বিয়ে বিয়ে খেলা? এবার সংসারের নামে এমন আগুন চালাবো, প্রতিটা দিন পড়বে তুমি, বুঝবে চোরের উপর বাটপারি কাকে বলে। সময় রাত 11টার কাছাকাছি। সচরাচর ঘড়ি কাটা 10টা চুলেই বস্তির এলাকা নিশ্চুপ হয়ে যায়। আস্তে ধীরে টং দোকানে ঝাঁপ নেমে আসে, যে যার ঘরে গিয়ে খিলটানে দরজায়। তবে আজকের চিত্র পুরোপুরি ভিন্ন। রাতের অন্ধকার প্রগাঢ় হলেও এখানেও সপর বস্তির সরু গলি, ছোট ছোট ঘর থেকে বেরিয়ে প্রায় প্রত্যেকে ভিড় করেছে তুষিদের বাড়ির সামনে। কেঁদে কেটে অস্থির হাসনা। বৃদ্ধ মানুষটা মেঝেতে বসে বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন। দুপাশে টিন বাবলু হত্য দিয়ে বসেছে। সংকীর্ণ আদলে তাদের চোখেও টলমল জল। সেন্টারে ঢোকার পর তুষিকে স্টেজে বউ সাজে দেখে ফের বস্তিতে ছুটে এসেছিল ওরা। কিন্তু হাসনা শোনার পর কিছুতেই বিশ্বাস করতে চাননি। তুষি আর বিয়ে তা কখনো হয়? তবে তাও ওদের জোড়াজুড়ি
তোরে সাথে যেতে হলো। আর ততক্ষণে সেন্টারে পৌঁছালেন। ততক্ষণে ইয়াসিরদের গাড়ি সীমানার বাইরে, স্টেজও ফাঁকা। তবে ভেতর থেকে জোরে জোরে দুজন ভদ্রলোকের কথার শব্দ আসছিল। হাসনা তখনও পুরোপুরি বিশ্বাস করেননি। ভেবেছিলেন বাচ্চা মানুষ কি বলতে কি বলেছে, কিন্তু রাত বাড়লেও তুষি যখন দেখা নেই, তখন আর সন্দেহের কোনো অবকাশ রইল না। সাথে টিনটিনদের গলার জড়ি যেন সমস্ত কিছুর প্রমাণ। সব মিলিয়ে হাসনা ভীষণ ভেঙে পড়েছেন। তুষির বিয়ে হয়েছে, তাও এইভাবে ওনাকে না জানিয়ে। একটা তুলতুলে বাচ্চা থেকে পেলে পুষে যাকে এত বড় করলেন, তার বেলায় এসব মানা যায়? নাতনিটা তার কার খপ্পরে পড়েছে জানেন না, কোথায় আছে, কোথায় থাকবে, কার কাছে কে ওর স্বামী, সব অজানা সব। হাসনা কোনোদিন তুষিকে ছাড়া ঘুমননি, একটা বেলাও খাননি ওকে ছাড়া। সকালে ঘুম ভেঙেই মেয়েটাকে দেখা অভ্যাস ছিল তার। অত আদর দিয়ে বড় করা নাতনিটা এভাবে হারিয়ে যাবে। হাসনার কান্না পাল। হা হুতাশের জোরালো আউট ছিটকে এলো বাইরে। আশেপাশে প্রত্যেকের মুখ কালো করে দাঁড়িয়ে, কেউ কেউ সান্ত্বনা দিচ্ছেন, এটা সেটা বলে শান্ত করছেন ওনাকে। তিন্নিমা এক কোণে চুপচাপ বসে আছেন। সামনে হাসনা কাঁদলো, তার চেহারা চকচকে। তুষি বিয়ে হয়ে গেছে, খোঁজ খবর নেই, মানেই ও মেয়ে আর বস্তিতে আসবে না। এ নিয়ে কতবার স্বস্তির শ্বাস ফেললেন তিনি। এমন মেয়ে না এলেই ভালো। হাড় মাংস জ্বালিয়ে খায়, পানি নিতে লাইনে দিতে হাঁটা চলা সবেতে পদ্মরি তুষির। এবার অন্তত একটু শান্তিতে থাকতে পারবেন। কিন্তু মনের এই ফুর্তি তিনি দেখাতে পারলেন না। প্রায় সকলেই যেখানে মন খারাপ করে রেখেছে, সেখানে ওনার আনন্দ ভীষণ বেমানান। ভদ্রমহিলা মুখের হাসিটা চাপা দিলেন, অভিনয় তলায় দুঃখী দুঃখী কণ্ঠে বললেন,